নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আপনারা জানেন যে 21 ঘন্টার দীর্ঘ যে বৈঠক, সেই বৈঠকটি পুরোপুরি ভেস্তে গেল। যেটা ইউএস এবং ইরানের মধ্যস্থতা করতে চেয়েছিল পাকিস্তান, সেটা পুরোপুরি চূড়ান্তভাবে ব্যর্থ হলো। এই ব্যর্থ হওয়ার কারণে আমাদের আগামী দিনে মার্কেট, অর্থাৎ কাল যে সোমবার, মার্কেট কি হতে পারে তার একটা মোটামুটি একটা আইডিয়া আমরা আলোচনা করব। আগে কি কি কারণের জন্য ব্যর্থ হয়ে গেল সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। যে এখানে দেখা যাচ্ছে আমেরিকা যে শর্তগুলি চাপিয়েছিল বা ইরান যে শর্তগুলি আমেরিকার উপর চাপিয়েছিল, কোনোটাই মানার মতো কিছু ছিল না। যেমন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও পারমাণবিক সীমা, এটা যেটা প্রথম একটা কন্ডিশন ছিল, যে যুক্তরাষ্ট্র চেয়েছিল প্রধান শর্ত হচ্ছে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং বর্তমান মজুদ আন্তর্জাতিক পরিদর্শকের নিয়ন্ত্রণে দিয়ে দিতে হবে। জেডি ভ্যান্স, যিনি এসেছিলেন আমেরিকা থেকে, তিনি কি বলছেন, পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরানকে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ইরান এটিকে তাদের সার্বভৌম অধিকার হিসাবে দাবি করলো, যে আমরা এটা কখনোই মেনে নিতে পারবো না, এটা আমাদের কোনো শর্তের মধ্যে আসতে পারে না। তো এইভাবে কি হলো, এই কন্ডিশনটা ভেস্তে গেল। তারপরে ছিল কি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা। ইরান দাবি করেছিল যে কোনো চুক্তিতে সই করার সাথে সাথেই তাদের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। কিন্তু জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল জানায়, ইরান আগে সব শর্ত যদি পূরণ করে নেয় তাহলে ধাপে ধাপে তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এটা হয়ে গেল কি, কে আগে পদক্ষেপ নেবে, কে তার শর্তগুলো মানবে, এটা নিয়ে হয়ে গেল একটা দ্বন্দ্ব। আঞ্চলিক প্রভাব ও প্রক্সি গোষ্ঠী। যুক্তরাষ্ট্র চেয়েছিল যে ইরান মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলিকে সহায়তা করা বন্ধ করার গ্যারান্টি দিক। ইরান এই বিষয়টিকে আলোচনার বাইরে রাখার জেদ ধরে, জানায় যে এটি তাদের প্রতিরক্ষা নীতির অংশ, জানিয়ে তারা কোনো আপোষ করবে না। তার মানে এগুলি কি দেখা যাচ্ছে, এক একটা কন্ডিশন এক একজন আরোপ করছে, যেটা কোনোভাবেই টিকছে না। তারপরে কি হলো, জেডি ভ্যান্স আলোচনা শেষে মন্তব্য করলেন কি, ইরান এই সুযোগটা কিন্তু বড় সুযোগ হারাচ্ছে। আমরা যে সুযোগ দিয়েছিল, আদৌ এটা সত্যিকারের কোনো সুযোগই নয়। এটা কোনো সুযোগ হতে পারে? আমেরিকা চায় ইরান তার আন্ডারে পুরোপুরি চলে আসুক, কিন্তু ইরান সেটা কোনোভাবে মানতে রাজি নয়। তো আলটিমেটলি তার ফলে কি হলো, 21 ঘন্টা ধরে যে একটা ম্যারাথন বৈঠক হলো, সে ম্যারাথন বৈঠকটা পুরোপুরি ভেস্তে গেল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছিলেন ইসলামাবাদে এবং ইরানের যারা দূত ছিলেন প্রত্যেকেই এই বৈঠকে পুরোপুরিভাবে কেউ কোনোভাবেই রাজি হলো না। তো এটা নিছকই একটা আলোচনা, এটা রাজি হওয়ার মতো কোনো প্রশ্ন ছিল না যে এখানে রাজি হওয়া যায়। আমেরিকা যেভাবে ইরানকে অ্যাকচুয়ালি ছোট করতে চাচ্ছে, তাকে পুরো নিজের আন্ডারে নিতে চাচ্ছে, ইরান কখনোই সেসব স্বীকার করবে না। তাহলে আলটিমেটলি পারমাণবিক ইস্যু থেকে যেটা চেয়েছিল যে আমেরিকা যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, একটা দৃঢ় নিশ্চয়তা দিতে হবে এবং রেড লাইন শর্তগুলো মানতে রাজি হবে, কিন্তু কোনোটাই এটা মানলো না ইরান। তার ফলে ধীরে ধীরে কি হলো, আলোচনাটা ব্যর্থর দিকে চলে গেল। পাকিস্তানের হয়তো প্রশংসা করেছে, পাকিস্তান একটা ছোট্ট দেশ, যার অত ডিগনিটি নেই, তা সত্ত্বেও তারা মধ্যস্থতা করতে চেয়েছিল, সেটা কি সম্ভব জানি না, সেই জন্য হলো নাকি না। তবে বিষয়গুলো যেটা ছিল না হওয়ারই বিষয় ছিল, এগুলি কোনোভাবেই কোনো দেশই মেনে নিতে পারবে না। তো এই তার মানে হরমুজ প্রণালী যে ব্যাপারটা ছিল, যে অন্যতম বিষয়, যে যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল, যে যুক্তরাষ্ট্র যে জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অবিলম্বে খুলে দেওয়া দাবি জানিয়েছিল। অন্যদিকে ইরান এটা কোনোভাবেই, তারা সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় তোলার চেষ্টা করছে, তারা কোনোভাবেই সেটা খুলে দেবে না। এবং ইরান চেয়েছিল আমাদের দেশে যুদ্ধের জন্য যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দিতে হবে আমেরিকাকে, সেটা আমেরিকা মেনে নেয়নি। তারপর আটকে পড়া যে অর্থ, যেটা কাতার সহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে ছিল, ইরানের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ বিনা শর্তে ছেড়ে দেওয়ার দাবি জানায় তেহরান, সেটা কোনোভাবেই আমেরিকা সেটাকে মানল না। তাহলে আলটিমেটলি ইরান যা যা কন্ডিশন দিয়েছিল একটাও আমেরিকা মানল না, এবং আমেরিকা যা যা কন্ডিশন দিল সেগুলি একটিও মানা হলো না। এর ফলে ব্যাপারটাই কি হলো, যে চূড়ান্ত প্রস্তাব তো কিছু হলোই না, বরঞ্চ সেটা যেটা হলো সেটা একদমই খুব খারাপই গেল।
না হলে বরঞ্চ ঠিকঠাক ছিল। আবার এদিকে ইসরায়েল মাঝখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আমেরিকা যুদ্ধ থামাচ্ছে। এর মানে কি? ইসরায়েল আমেরিকা যৌথভাবে যুদ্ধ চালাচ্ছে, সেখানে একটা দেশ বন্ধ করতে যাচ্ছে আর একটা দেশ চালিয়ে যেতে যাচ্ছে। এদিকে শান্তি চুক্তি হচ্ছে, ইসরায়েল সেখানে বোম মারছে। সো এটা একটা আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। যাই হোক, আমরা দেখবো আগামীকাল মার্কেট আমাদের কি হতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো। কাল সকালে একটু আমরা শর্টস দেবো, সেই শর্টসটা একটু ফলো করবেন। তার কারণ হচ্ছে এশিয়ান মার্কেট বন্ধ, আমেরিকান মার্কেট বন্ধ, ইউরোপিয়ান মার্কেট, সব মার্কেট এখন বন্ধ। তো যদিও আগের দিন যা যা বন্ধ হয়েছে তাতে করে এশিয়ান মার্কেট সব প্লাস ছিল, ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেট মিক্স ছিল। অতএব তাতে করে কোনো ধারণা সঠিকভাবে পাওয়া যাবে না। এই যে বৈঠকটা ব্যর্থ হলো, সেটার ইম্প্যাক্ট কাল সকালে কি হবে সেগুলো আমি বলে দেবো। শর্টসটা যদি আপনারা ফলো করেন, যেটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুকে দেওয়া হয়, সেখানে ডিটেলসটি বলে দেবো। আপনারা যারা যারা জানতে চেয়েছিলেন আপনাদের স্টকগুলির সম্বন্ধে, সেগুলো আমি একটু বলে দেবো। রূপক কর্মকার জানতে চেয়েছেন ন্যাটকো ফার্মা কি লং টার্মে রাখা যেতে পারে। বেশ, আপনাদের কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি আমি এখানে আপনাদের বলে দেবো। তার আগে একটু বলে দিই যে আপনারা নিশ্চয়ই জানেন 26 এপ্রিল যে ব্যাচটি চালু হওয়ার কথা ছিল, সেটা ক্লাসটা শুরু হবে ইমিডিয়েটলি, সেটা প্রায় শেষের দিকে। আর নেক্সট একটি ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে জুন মাসের 7 তারিখ। সেই ক্লাসটা 10টা থেকে 10:30টার মধ্যে সকালে শুরু হবে, 7 জুন। এটা 7 জুনে আপনার সমস্ত ক্লাসে শুরু হবে, একটা অফলাইন, একটা অনলাইন। অনলাইন ব্যাচ এবং ক্রিপ্টোকারেন্সি ফরেক্সের ব্যাচ এগুলি শেষ হয়ে গেছে, এগুলি আর অ্যাডমিশন হবে না। অর্থাৎ অনলাইনে এবং ক্রিপ্টো ফরেক্স কমোডিটির যে ব্যাচ চালু হবে আবার সেটা 7 জুনে চালু হবে। এছাড়া 7 জুনে অনলাইন একটি চালু হচ্ছে, এছাড়া আরেকটি অফলাইন ক্লাস চালু হবে, যেটা 26 এপ্রিল হচ্ছে। তারপরে 7 জুন হবে, ওটা সকালের ব্যাচ হবে, সকাল 10টা থেকে। যারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। সেখানে শেখানো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস এবং 3টি কোর্স একসাথে শেখানো হবে, সুইং ট্রেড, ইন্টারডে এবং ফিউচার অপশন। এই 3টি কোর্স একসাথে শিখে নিলে বাইরে আর কোনো কোর্স করতে হবে না। এই 3টি কোর্স কম্প্যাক্ট করে আমাদের যে কোর্সটি, এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে স্টক সিলেকশন ফর্মুলা আমরা দেখাচ্ছি, যেখানে সুইং ট্রেডের একটা ফর্মুলা আলাদা, ইন্টারডে আলাদা, ফিউচার অপশন আলাদা। সেই স্টক সিলেকশন ফর্মুলা থেকে স্টক এসে যাবে এভরিডে, এবং সেই স্টকগুলো নিয়ে আমরা কিভাবে মার্কেটে সেগুলি অ্যাপ্লাই করছি এবং কিভাবে প্রফিট করছি সেগুলি সব দেখানো হবে। লাইভ মার্কেটেও ক্লাস হবে। এরকম 3টি ব্যাচ শুরু হবে 7 জুন। রূপক কুমার জানতে চেয়েছেন ন্যাটকো ফার্মা কি লং টার্মে রাখা যেতে পারে। ন্যাটকো ফার্মা ভালো, আপনি লং টার্মের জন্য রাখতে পারেন। বাবু হালদার জানতে চেয়েছেন জেনসল এনার্জি 411 করে কিনা, এটা এখন প্রচুর নিচে চলে এসেছে। এটা তো সার্কিটে চলে 5% আপার সার্কিট, নাহলে লোয়ার সার্কিট। স্টকটা এই মুহূর্তে ভালো নয়। বিশ্বজিৎ মান্না জানতে চাইছেন ন্যাশনাল ফার্টিলাইজার 75-এ কিনা, এখন যেখানে দাম চলছে সেখানে আমরা কিনা। এখন আপনি জানতে চাইছেন এটা সেল করব করে কি এইচডিএফসি বা এলটি কিনবো। দেখুন, ন্যাশনাল ফার্টিলাইজারের কিন্তু ডেপ্ট প্রচুর হাই আছে, 1.77। তার থেকে আপনি যদি এটাকে প্রফিটে থাকে সেটাকে বিক্রি করে আপনি এলটি কিনতে পারেন, বা এইচডিএফসি ব্যাংক অনেক নিচে এসে গেছে সেটাও দেখতে পারেন। সুরজিৎ দত্ত জানতে চান ইউকো ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংক এখন কিনলে কত টাকা টার্গেট প্রাইস হতে পারে। এখন যদি আপনার কেনা নাই থাকে, আপনি ভালো ব্যাংক কিনুন না, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক না কিনে। এগুলি একদম ছোট ব্যাংক, খুব একটা পারফর্ম করে না। ভালো ভালো ব্যাংক আছে, সেগুলি খেয়াল রাখুন। যদি না জানেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, বলে দেবো। পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন পিরামল ফার্মা 170 করে কেনা, এর ফান্ডামেন্টালটা যদি একটু বলেন। এই কোম্পানি প্রফিটে আছে, কিন্তু এই কোম্পানির ডেপ টু মাচ হাই, 2.61। এত ডেপ থাকা উচিত নয় কোম্পানির। যাই হোক, এটা একটু খেয়াল রাখবেন। এফআইডিআই ভালোই আছে। হৈমন্তী দাস রায় জানতে চেয়েছেন অ্যাপেলো হসপিটাল 6885 করে কিনা, এখন তো তার থেকে বেশি দামই চলছে। রেজিস্ট্যান্স জানতে চেয়েছেন 7870 অ্যাপেলো হসপিটালের রেজিস্ট্যান্স। কার্তিক রানা জানতে চেয়েছেন আইনক্স উইন্ডের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট হবে 76, রেজিস্ট্যান্স হবে 94। অনুকূল পাল জানতে চেয়েছেন অ্যাজিলো নেক্সট, এটা খুব একটা কিছু বুঝতে পারছি না, তবে এটা দেখছিলাম যেটুকু মনে হয় অ্যাজিলন নেক্সাস হতে পারে। যাই হোক, সেটা একটু দেখে আমাকে ডিটেলসটা জানাবেন। শুভ্রা বোস জানতে চাইছেন বেল 380 করে কিনা, এটা কি আরো ইনভেস্ট করতে চাই, কোন সময় কিনবো।
বেল যদি 415-র কাছাকাছি পান 415 তাহলে কিন্তু আবার কিনতে পারেন। অর্ণব খাড়া জানতে চাইছেন আরভিএল কেনা আছে 315, এখন কি করব? এখন একটু অ্যাভারেজ করতে হবে, এই মুহূর্তে কিছু করার নেই। এসকে আসাদুল জানতে চাইছেন টাটা মোটরস পিভি এখন কি অ্যাভারেজ করা যাবে? যদি 318-র কাছে পান তাহলে একটু অ্যাভারেজ করবেন। প্রশান্ত কুমার ভুই জানতে চেয়েছেন টেক্স ডি সাইবার সিকিউরিটি, এটা কি বাইং প্রাইস কত হতে পারে? যদি 453-র কাছাকাছি পান তাহলে এটা দেখতে পারেন। সুমন মিত্র জানতে চাইছেন আদানি পাওয়ার রাখবো নাকি ছেড়ে দেবো? আপনি কতই কিনেছেন সেটাও জানি না, সেগুলি সব ডিটেলস জানালে বুঝতে পারবো। স্বপন শাহ জানতে চাইছেন এইচডিএফসি লাইফ কি এখন বাই করা যায়, প্লিজ বলুন। 590-র কাছাকাছি আসলে একটু দেখতে পারেন। দেবকুমার ভান্ডারী জানতে চাইছেন ওলা ইলেকট্রিক এখন কেনা যাবে? আমার হিসাবে এখন না কেনাই ভালো। বেশ কয়েকদিনে অন্তত প্রচুর বেড়ে গেছে ওলা ইলেকট্রিক, 22-23 থেকে এখন চলে এসেছে 37-38 এরকম জায়গায়। তো এটা ওয়েট করুন, আবার নিচে আসতে দিন। এই মুহূর্তে কিনলে একটু অসুবিধা হতেও পারে, এবার বাকিটা আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার। উত্তম চ্যাটার্জি জানতে চেয়েছেন আমারা রাজা বাই 1120 করে যদি আবার 688-র কাছে পান তাহলে দেখতে পারেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট সেকশনে আপনারা আবার কমেন্ট দেবেন। আর 7 জুন যে নেক্সট ব্যাচ শুরু হবে সকাল 10টায়, সেটা খেয়াল রাখবেন। ওই দিনই ক্রিপ্টো ফরেক্সের ব্যাচ শুরু হবে এবং অনলাইনের ব্যাচ শুরু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।